আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। সিন্ডিকেটে জিম্মি চালের বাজার, চালের সংকট নেই, তবুও সাধারণ মানুষের নাগালের বাইরে দাম। বিক্রেতারা বলছেন চাল নিয়ে চলছে চরম রকমের চালবাজি। কোনো চাল কেজিতে বেড়েছে 16 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন যে সিন্ডিকেট আর মজুতদারদের কারসাজির কারণে এমন অবস্থা তৈরি হয়েছে। চালের দাম কমাতে আড়তে অভিযানের পাশাপাশি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। এআর বাদলের রিপোর্ট। আয় বাড়েনি, তাই রাজধানীর কাউরান বাজারে চাল কিনতে এসে দাম বাড়ার খবর শুনে দুশ্চিন্তায় ক্রেতার মাথায় হাত। একটু কম রাখেন। বাজারে চালের অভাব নেই, ছাদ থেকে মেঝে পর্যন্ত চালের বস্তা সাজানো। তবুও আড়তে সংকটের কথা বলে দাম বাড়িয়েছে পাইকাররা, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। দাম বাড়ায় চরম ভোগান্তির কথা জানান ক্রেতারা। অনেকে তেলে বেগুনে চলছেন মূল্য বাড়ার ক্ষোভে। ওখানে কয় টাকা বেচে, এখানে কয় টাকা বেচে সেটা খোঁজ নিয়ে সেটা রিপোর্ট করেন। এরকম ভাবে পাবলিকের কোথাও কোনো লাভ নাই। এখন ইনকামের পর সোর্স করে সব কিছু তো আসতেছে। এখন এটা বেশি হচ্ছে, আমার এদিকে আরেক দিক সমস্যা হয়ে যাচ্ছে। এটা কিন্তু খেতে তো হবেই, খেয়াল না করলে আমাদের সাধারণ জনগণের সমস্যা হয়ে যাচ্ছে। তো আমাদের প্রতিনিধিত্ব করছে কারা? সরকারি যারা লোক আছে তারা। তো আমাদের দাবি হচ্ছে তারা এই বিষয়টাকে যদি একটু জোরালোভাবে দেখে তাহলে হয়তো বা ভালো কিছু একটা আসবে। বিক্রেতারা বলছেন আড়তে চালের অভাব নেই, অর্ডার দিলেই আসছে, কিন্তু বেশি দামে কিনতে হচ্ছে তাদের। এ কারণে কম দামে বিক্রি করতে পারছেন না। সিন্ডিকেট ভাঙতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ তাদের। চাল নাই, সংকট এমন কখনো এটা দেখা দেয় না যে আমি চাল চাইতেছি 10টা চাইতেছি আমি পাইতেছি না, এমন না। চাল পাইতেছি, কিন্তু সরবরাহ ঠিকই আছে, কিন্তু দাম বেশি। নাজির চাল ছিল আপনার কোয়ালিটি বেঁধে 70 থেকে আপনার 80 টাকা, সে নাজির চাল হয়ে গেছে এখন 75 থেকে 85 টাকা। তো কেজিতে মোটা 5-6 টাকা বাড়ছে। মিনিকেট বাড়ছে 7-8 টাকা। এভাবে বাড়লে সাধারণ মানুষ বাঁচবে কীভাবে? এই বড় বড় মেলওয়ালারা এবং প্লাস বড় বড় কোম্পানি, এদের সিন্ডিকেটের কারণে বাজার বাড়ছে। নজরদারি বাড়ানোর পাশাপাশি আমদানি সহ সরকার বহুমুখী পদক্ষেপ নিলে স্বস্তি মিলতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এআর বাদল, আরটিভি, ঢাকা। শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে নিম্ন ও মধ্যবিত্তের জন্য মরার উপর খাড়ার ঘায়ের মতো প্রভাব ফেলবে বলে মনে করেন কনজিউমার অ্যাসোসিয়েশন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হোসাইন। তিনি জানান, বিগত সরকারের উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের যে কষ্ট ছিল তা আরও বাড়বে। রমজান মাসের পর নতুন প্রজ্ঞাপন কার্যকরের পরামর্শ দেন এস.এম. নাজির হোসাইন। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরায়েজি। ব্র্যান্ডেড দোকান বা বিপণী বিতান থেকে পোশাক কিনতে আগের 7.5% ভ্যাট এখন দ্বিগুণ করে 15% করা হয়েছে। মিষ্টি ও টিস্যু পেপারের ওপর ভ্যাট দ্বিগুণ করে 7.5% থেকে 15% করা হয়েছে। বিস্কুট, জুস, ড্রিঙ্ক, ফলের রস, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, আচার, টমেটো সস এমন নানা পণ্যে ভ্যাট 5% থেকে 15% করা হয়েছে। সব ধরনের রেস্তোরাঁয় ভ্যাট এক লাফে 10% বাড়িয়ে 15% করা হয়েছে। এতদিন যা ছিল 5%। এছাড়া এলপি গ্যাসে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছে। চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে ভোক্তাদের ওপর চাপ বাড়বে বলে মনে করছে ক্যাব। এটার যখন কস্টিং বাড়বে, এটা অবশ্যই মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। তার লিভিং কস্টটা বাড়বে, এবং লিভিং কস্ট যদি বাড়ে সেটা আবার মূল্যস্ফীতিতে একটা নেতিবাচক ভূমিকা পালন করবে। মানুষ এমনিতে একটু কষ্টের মধ্যে আছে। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, অন্যান্য যে পণ্য, সব ধরনের সেবা সার্ভিস, এগুলোর ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে পড়েছে এবং মানুষ কোনোভাবে ম্যানেজ করতে পারতেছে না। সেই জায়গায় আবার ধরেন শতাধিক পণ্যের উপর এরকম ব্যাট আরোপ করা, এটার করার কারণে মানুষের যে মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়াবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়ানোর অজুহাতে ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করতে পারে বলে আশঙ্কার কথা জানান ক্যাবের ভাইস প্রেসিডেন্ট। রমজানে আমাদের সবগুলি খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। তো এই অজুহাতে যেন দাম না বাড়ায়, সেই বিষয়গুলোর ক্ষেত্রে এটা রমজানের পরেও যদি কার্যকর করে
তাহলে আপাতত কিছুটা হলে মানে মানুষ স্বস্তি পাবে। রাষ্ট্র পরিচালনায় ব্যয় মেটাতে পরোক্ষ করের বদলে প্রত্যক্ষ কর আদায় নিশ্চিত সহ নানা অনিয়ম দুর্নীতি বন্ধ করার আহ্বান জানান ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হোসাইন। এই পরোক্ষ করের কারণে একজন ভিক্ষুকও কিন্তু তাকে একজন বড়লোকের সমান তাকে কিন্তু ব্যাট বা ট্যাক্স এগুলো দিতে হয়। তো সেই জন্য পরোক্ষ কর না বাড়িয়ে সরকার ইচ্ছা করলে প্রত্যক্ষ কর যেগুলি আছে এগুলোতে বাড়াতে পারতো। এবং নাজিব ফরাইজি, RTV, ঢাকা। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর ঘটনায় চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর। এতে সরকারের প্রতি জনগণের আস্থায় চিড় ধরতে পারে। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এনসিটিবি নবম দশম শ্রেণীর পৌরনীতি নতুন বইয়ে ভুল তথ্য তুলে ধরেছে অভিযোগ করে রিজভী বলেন, ফ্যাসিবাদের পতনের পরও পাঠ্য বইয়ে পতিত আওয়ামী লীগকে হিরো আর বিএনপিকে হেয় করে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে। দুনিয়া কাঁপানো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক, কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি। কিন্তু জনগণের রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুত জাতীয় নির্বাচন কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা, এতে বিনিয়োগকারীরা আসবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স বেড়েছে, 4 মাসের রিজার্ভ আছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাজধানীতে ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স এর উদ্বোধনীতে এসব কথা বলেন তারা, জানাচ্ছেন শাকিলা করিম। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও বিশ্বে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরতে ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের আয়োজন করে সেন্টার ফর এনআরবি। উদ্বোধনী আয়োজনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, 5 মাসে দেশের রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে 2.5 বিলিয়ন ডলার। আমাদের এক্সপোর্ট বেড়েছে প্রায় $2.5 বিলিয়ন, 5.5 বিলিয়ন ডলার কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে ঘাটতিটা ছিল, সেই ঘাটতিটা কারেন্ট অ্যাকাউন্টে যেটাকে বলি আমরা, সেই ঘাটতিটা কিন্তু এখন নাই। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগের কথাও জানান গভর্নর। আমরা এই ইনসেন্টিভ মেকানিজমে তাদের সাথে চুক্তি করেছি। আমরা কিন্তু পকেটে ক্যাশ দিতে না, বিশেষ করে ছোট ছোট ক্ষেত্রে 100 কোটি 200 কোটি 300 কোটি এটা কিন্তু ওই টপ 10 এর মধ্যে পড়ে না। টপ 10 এর মধ্যে পড়ে যারা 10,000 কোটি 5,000 কোটি 20,000 কোটি 50,000 কোটি 1 কোটি টাকা নিয়ে কাজে নিজের গুলো আমরা আরেকটু ক্লিয়ার করছি, যেখানে আমরা রোডম্যাপ প্রকাশ করে দ্রুত নির্বাচন হবে, কাটবে রাজনৈতিক অস্থিরতা, আসবে বিদেশি বিনিয়োগ বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর শ্রমবাজারে ঢুকছে, তাদের জন্য যদি এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে হয়, শুধু তো বিদেশে পাঠিয়েই হবে না, দেশের মধ্যে সৃষ্টি করতে হবে। সেটার জন্য ইনভেস্টমেন্ট লাগবে এবং সেই ইনভেস্টমেন্ট নিয়ে এগিয়ে আসার জন্য অন্যদেরকে এনকারেজ করার জন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারাও তাকাবেন যে রাজনৈতিক নিশ্চয়তা একটা আসছে কিনা। এই অনিশ্চয়তা থেকে আমরা খুব শীঘ্রই মুক্তি পাবো বলে আমরা আশা করছি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা রুখতে প্রবাসীদের সহযোগিতা চান তিনি, পাশাপাশি তাদের হয়রানির দায় স্বীকার করে দোষীদের শাস্তির আশ্বাস দেন তৌহিদ হোসেন। সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে, কোনো ঘটনা ঘটাই তা না, কিন্তু যে কোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে, কিন্তু যদি 10টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার মধ্যে 8টি কিন্তু মুসলমানের বাড়ি, সেটা কিন্তু বলা হচ্ছে না। 2টো হিন্দুর বাড়ি, যেটা তারা রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে, এটা তাদের কিন্তু ধর্মীয় পরিচয়ের কারণে হয়নি। প্রবাসীরা দলাদলিতে লিপ্ত থাকায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে সতর্ক করেন পররাষ্ট্র উপদেষ্টা। যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন তারা এনআরবি হলেও কিন্তু তারা ঝট করে এখানে আসবেন না নিশ্চয়তা না দেখলে। শাকিলা করিম, RTV, ঢাকা। নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে এ কথা বলেন তিনি। ফখরুল বলেন, ভয়াবহ দানবের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে, সবাই নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছে, এটা যেন নষ্ট না হয় সে চেষ্টা করতে হবে। তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে, তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর। কাউন্সিলে এবি পার্টির
প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা সংস্কারের কথা আগেই বলেছি, আবার বলছি যে আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচনে চাই না, নির্বাচনের অস্ত্রে বিষয়টা সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন করতে চাই, এই কারণে করতে চাই যে নির্বাচনটা হলে আমাদের শক্তি, সেই শক্তি আরো বাড়বে, সরকার তাদের পার্লামেন্ট থাকবে অনেক, আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে নির্বাচন কমিশন। এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, সময় আসলে দেখা যাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সেজন্য কাজ চলছে বলেও জানান তিনি। জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছে সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। জাতীয় নির্বাচনের একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে এরকম পরামর্শ কেউ দিচ্ছে। এটা ইকুয়ালি নট ইমপ্লিমেন্টেবল। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করে দেখি ওই সময় পর্যন্ত অপেক্ষা করে দিই। ধরন পরিবর্তন করে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। নতুন করে কিছু টেস্ট রিপোর্ট পাওয়ার পর সেই অনুযায়ী চলছে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা, এমনটাই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। তবে তার মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার সফরসঙ্গী ডক্টর এনামুল হক চৌধুরী। খালেদা জিয়াকে বেশ হাসি খুশি দেখা গেছে বলেও জানান তিনি। ছুটি কাটিয়ে অধ্যাপক কেনেডির সাথে খালেদা জিয়ার চিকিৎসার যুক্ত হয়েছেন আরও একাধিক চিকিৎসক। মায়ের জন্য হাসপাতালে বাসা থেকে খাবার রান্না করে নিয়ে গেছেন ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সাথে ছিলেন তাবিদ আউয়াল, ডক্টর এনামুল হক চৌধুরী। পূর্বের মতোই চলছে, ডাক্তার সাহেবরা দেখতেছেন, চিকিৎসার মধ্যে কিছু পরিবর্তন করতেছে, ওনার অবস্থা স্থিতিশীল আছে। জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্রদের যেসব গণমাধ্যম সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে তাদের বিষয়ে জানতে গবেষণা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির উদ্যোগে জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা এবং পরবর্তী প্রত্যাশা শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় কিছু মিডিয়া অতুলনীয় ভূমিকা রেখেছে। আন্দোলনে অংশ নেয়া প্রতিটি ক্যাম্পাসকে নিজেদের ইতিহাস লিখে রাখার আহ্বান জানান তিনি। পারলে আপনাদের যে পুরো ইউনিভার্সিটির উপরে আপনার একটা ওরাল হিস্ট্রি প্রজেক্ট করে লিখে রাখেন যে কোথায় কোথায় কারা কারা গিয়েছিল, কি কি অপকর্ম করেছে, কোন টিচাররা আপনাদের বিরুদ্ধে আপনাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে, আবার কোন টিচাররা আপনাদের সাথে এসে একসাথে কাঁদানে গ্যাস খেয়েছে। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান এবং হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না বলে আবারও দাবি করল যুক্তরাষ্ট্র। সরকার পতনে কলকাঠি নাড়ার গুঞ্জন উড়িয়ে দেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। রাজপথের বিক্ষোভ এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের পেছনে মার্কিন ভূমিকার ধারণা এবং অভিযোগকে অযৌক্তিক বলেও অভিহিত করেন জ্যাক। গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় এসব জানান তিনি। সেখানে মূলত যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক এবং বাইডেন পরবর্তী ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য কার্যকলাপ নিয়ে আলোচনা হয়। আজ 11 জানুয়ারি 2007 সালের এই দিনে আবির্ভাব ঘটেছিল কথিত 111-এর। জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে 2007 সালের 11 জানুয়ারি দেশে জারি হয় জরুরি অবস্থা।
রাত 11:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের কথা জানান। পরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় ডক্টর ফখরুদ্দিন আহমেদকে। তিনি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করেন। জরুরি অবস্থা জারির পর রাজনৈতিক দলগুলোর সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে। সপ্তাহ জুড়ে আলোচনায় চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর, নওগাঁর ধামইরহাট, লালমনিরহাটের দহগ্রাম এবং মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদীর এলাকা। সীমান্তের শূন্য রেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা তৈরি হয়। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত 10 জানুয়ারি সকাল থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। বিজিবির বাধায় শেষ পর্যন্ত কাজ বন্ধ করে তারা। গত বছরের আগস্টেও একই ঘটনা ঘটে দহগ্রামে। এ নিয়ে উত্তেজনা ছড়ায় দুদেশের স্থানীয়দের মধ্যে। দহগ্রামের মুন্সিপাড়া এবং খিতির বাড়ি যে ভারত এবং বাংলাদেশের দহগ্রামের যে বর্ডার এলাকা, এখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করতেছে। বিএসএফ আমাকে ধমকি মারে, গালিগালাজ করে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দুদিনের উত্তেজনার পর গেল 8 জানুয়ারি বেড়া নির্মাণ বন্ধ করে বিএসএফ। সেই এলাকায় যে একটা উত্তেজনা বিরাজ করছে, তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজিবি সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে, আমাদের টহল জোরদার করা আছে। গেল 6 জানুয়ারি নওগাঁর ধামইরহাট সীমান্তেও একই কারণে উত্তেজনা ছড়ায়। একই দিনে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীর 5 কিলোমিটার অংশ দখলমুক্ত করার দাবি করে বিজিবি। পরে ভারতের গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, বিজিবির দাবি নাকচ করেছে বিএসএফ। ভারতের ভূমি সুরক্ষিত। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কোনো দেশ বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফ বলছে 2010 সালের চুক্তি অনুযায়ী আঙ্গরপোতা দহগ্রাম এলাকায় শূন্য রেখা বরাবর তারা এক সারি বিশিষ্ট কাঁটাতার দিতে পারবে। তবে বিজিবি বলছে 2021 সালে 3 বিঘা করিডোর দিয়ে আঙ্গরপোতা দহগ্রাম এলাকায় অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন কাজে বিএসএফ বাধা দেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের অজুহাত দেখিয়ে আজ পর্যন্ত তার সমাধান হয়নি। যদি সেটা না হয় তবে ভারতও কাঁটাতার দিতে পারবে না। এমন উত্তেজনার মধ্যেই সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়। সীমান্ত ইস্যুতে বিজিবি ও বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের শিগগির একসঙ্গে বসার কথা রয়েছে। সৈয়দ মাহমুদ, RTV। স্বাধীনতা, সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা স্লোগানে 1 ও 2 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা উৎসব। এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন লেখক ও গবেষক সলিমুল্লাহ খান, কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়হান এবং সদস্য সচিব কবি রেজাউদ্দিন স্টালিন। এ সময় জানানো হয়, উৎসবে ফ্যাসিবাদ এবং সাম্প্রদায়িকতার পক্ষে পতিত স্বৈরাচারের বন্দনা, ধর্মীয় উস্কানিমূলক এবং জুলাই অভ্যুত্থান বিরোধী কোনো কবিতা পাঠ করা যাবে না। কবিতা উৎসবে দেশ বিদেশের কবিরা অংশ নেবেন। আর টিএসসিতে শনি থেকে বৃহস্পতিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। বাংলাদেশে কবিদের ইউনিয়ন থাকা দরকার ছিল, লেখকদের ছিল, সেই উদ্যোগ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। এই যে কবিতা পরিষদ গঠিত হয়েছে আজ থেকে 38 বছর আগে, এই জাতীয় কবিতা পরিষদ, তার মধ্যে উত্থান পতনের কাহিনীটা কেন আছে, এটা পুনরাবৃত্তির তো প্রয়োজন নেই। এখনও কি আমরা সেটা স্বপ্ন দেখতে পারি? অবশ্যই, অবশ্যই। যারা ফ্যাসিস্ট সরকারের দালালি করেছেন তাদের, এবং আজকে জুলাই বিপ্লবের সময় যারা এর বিপক্ষে ছিলেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে সেই সব দলদাস কবিদেরকে আমরা এখানে ডাকতে পারি না। কোনো কবি কখনো রক্তের উপরে দাঁড়িয়ে কখনো জনগণের বিরুদ্ধে যেতে পারে না, আমরা সেটা বিশ্বাস করি। একযোগে 3 দেশে ভয়াবহ হামলা চালাচ্ছে যুদ্ধবাজ দেশ ইসরায়েল। ইয়েমেনের হুদাইদা, রাস ইসা এবং রাজধানী সানার আশেপাশের এলাকায় হুথি স্থাপনা লক্ষ্য করে আক্রমণ করেছে ইসরায়েলি সেনারা। এদিকে যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ করে দক্ষিণ লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এরপরও
আইডিএফ দাবি করছে যুদ্ধবিরতি চুক্তিতে অটল আছে তারা। অন্যদিকে নৃশংসতা থেমে নেই ফিলিস্তিনেও। গাজা উপত্যকায় আরও 21 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা, আর এ নিয়ে দেশটিতে নিহতের সংখ্যা 46,000 ছাড়ালো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। আশঙ্কা করা হচ্ছে প্রাণহানি আরও বাড়তে পারে। দাবানলে এখন পর্যন্ত $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। এছাড়াও সংকটময় পরিস্থিতির মধ্যেই দুর্বৃত্তরা লুটপাট চালাচ্ছে বলে দাবি করেছে স্থানীয়রা। লুটপাট ঠেকাতে একটি এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত ইমরুল হাসানের রিপোর্ট। টানা 4 দিন ধরে দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। শত চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। বেশ কয়েকটি জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে, পুড়ে ছারখার হচ্ছে এলাকার পর এলাকা। আগুনের সূত্রপাত হয় গেল মঙ্গলবার। স্থানীয় সময় গেল বৃহস্পতিবার রাত পর্যন্ত 5টি স্থানে দাবানল সক্রিয়ভাবে জ্বলছিল। আগুনের ভয়াবহতায় নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস বিভাগের। তবে ঝোড়ো বাতাসের গতি কমে আসায় অগ্নি নির্বাপন কর্মীরা দাবানল ছড়িয়ে পড়ার গতিও কিছুটা কমাতে পেরেছেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, মৃতদের পরিচয় চূড়ান্তভাবে শনাক্ত করতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। আঙ্গুলের ছাপ কিংবা মুখমণ্ডল শনাক্তের মতো প্রচলিত উপায়ে পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব নাও হতে পারে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাণ হারানো কয়েকজনের পরিচয় জানিয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম। লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাঞ্চলে স্যান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী প্যালিসেডস এলাকা এবং পূর্বে পাসাডেনার কাছে ইটন এলাকার দাবানলকে ইতিমধ্যে শহরটির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক বলে মনে করা হচ্ছে। দাবানলে ইতিমধ্যে সেখানকার 37,000 একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। রাজ্যটির কাউন্টির কয়েকটি জায়গায় দাবানল ছড়িয়েছে ভয়াবহভাবে। দাবানল নিয়ন্ত্রণে আনতে জ্বলন্ত পাহাড়ের ওপর উড়োজাহাজ থেকে পানি ফেলতে শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিবিসির খবরে জানা যায়, এ পর্যন্ত কেনেথ, হার্স্ট, লিডিয়া, ইটন ও প্যালিসাইডস অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়েছে। ইমরুল হাসান, RTV। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে তালিকায় 4-এ জায়গা করতে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে আবাহনী। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2:45টায়। 6 ম্যাচে 4 জয় এবং 1 ড্রয়ে তালিকায় 5ম স্থানে আবাহনী। সেরা 4-এ পা রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না আকাশী নীল জার্সিধারীরা। আর সমান ম্যাচ খেলে কোনো জয় পায়নি চট্টগ্রাম আবাহনী। আসরের প্রথম জয় পেতে চায় চট্টগ্রামের দলটি। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।